আমাদের আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের ভিজিট ছিলেন, সঙ্গে দুজন এমএলএ সাহেবও ছিলেন, দক্ষিণকান্থী আর উত্তরকান্থীর। মাননীয় মন্ত্রীও ছিলেন অরূপ দাস। এখন তাদের যে পরামর্শ তারা দিলেন, সেটায় আমরা অলরেডি একটা নতুন বিল্ডিংয়ের দাবি জানিয়েছিলাম, কেননা আমাদের এই পুরনো বিল্ডিং, যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এবং রোগী দেখা বা সার্ভিস এরিয়াটাও একই সঙ্গে হয়ে যাচ্ছে, ফলে এখানে প্রচুর মানুষ ঢুকে পড়ছেন এবং কারা রোগী বা বাড়ির লোক সঠিক আইডেন্টিফিকেশন হচ্ছিল না, যার জন্য আর কিছু পেশেন্টও ফ্লোরে থাকছিল, তাদের বেড দেওয়া যাচ্ছিল না। তো এই জন্য আমরা একটা নতুন বিল্ডিংয়ের দাবি অনেকদিন ধরে জানিয়ে আসছিলাম। তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই এই দাবির সঙ্গে সহমত হয়ে আমাদের অলরেডি পারমিশন দিয়ে দিয়েছেন। নতুন বিল্ডিংয়ের প্ল্যান পিডব্লিউডি সিভিল এবং ইলেকট্রিক তৈরি করেছে। এটা কাছাকাছি 100 কোটি টাকার মতো বিল্ডিং হবে এবং স্যার বলে গেলেন এখনই, আমরা 7 তলার প্ল্যান করেছিলাম, স্যার 8 তলা করবেন বলেছেন। এবং এখানে যে স্পেশালিটিগুলো আমাদের অভাব ছিল, যার জন্য মূলত রেফারেল হতো, তার মধ্যে ছিল ইউরোলজি আর কার্ডিওলজি এবং কিছু নিউরোলজিক্যাল কেস, এগুলো আমরা মূলত রেফার করতে হয়। আর ট্রমা কেয়ারের একটা প্রপোজাল আমরা স্যারকে দিয়েছি, যাতে আমাদের এখানে যেহেতু হাইওয়ে কাছে প্রচুর ট্রমা পেশেন্ট আমাদের এখানে আছে, যাদের রেফার করতে হয়। কাছে দীঘাও রয়েছে। তো সব মিলিয়ে আমরা এটার একটা দাবি স্যারকে জানিয়েছি, স্যার অনুমোদন দেবেন বলে বলেছেন। আমরা প্রয়োজনীয় ই ফাইল ঠিক সময় করে দিচ্ছি। আর এরপরে আরেকটা জিনিস আমরা স্যারের কাছে যা দাবি জানিয়েছিলাম, আমাদের এখানে পোস্টমর্টেম হয়, সেই পোস্টমর্টেমের জন্য যে ডোম থাকে, সেই ডোম, সরকারি ডোম প্রায় 7 বছর নেই। এবং যিনি মেডিকো লিগ্যাল একজন অফিসার ফরেন্সিক, উনি না থাকার ফলে হোমিসাইডাল কেসগুলো আমরা অনেকাংশ ক্ষেত্রেই তমলুক মেডিকেল কলেজে ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে হয়। তো এই ক্ষেত্রে যদি একজন মেডিকো লিগ্যাল আমরা মেডিকেল অফিসার পাই, তাহলে এই কেসগুলোকে আমরা এখানেই সলভ করতে পারবো। তো এই রকম কয়েকটা ছোটোখাটো দাবি জানিয়েছি। আর স্যার ভিজিট করে ওভারঅল মোটামুটি ভালোই বলেছেন। তো যে জায়গাগুলোতে আমাদের খামতি আছে, কিছু কিছু জায়গা, সেই জায়গাগুলো অলরেডি বলেছেন। যেমন কিছু কিছু জায়গায় আমাদের ম্যান পাওয়ার আরও একটু বাড়ানো বা পরিষ্কার পরিচ্ছন্নতা আর একটু রাখা। আর পেশেন্টের যে বাড়ির লোক, তাদের জন্য একটা শেল্টার বানানোর প্রপোজাল আমরা স্যারকে দিয়েছি, মাতৃমার পাশে যারা প্যাসেজে শুয়ে থাকে। তো এইরকম কিছু কিছু গঠনমূলক আলোচনা দুপক্ষেই হয়েছে। স্যার ওভারঅল মোটামুটি খুশি। আর একটা জিনিসও বলে দিই, যেটা একজন ভদ্রলোক অলরেডি বললেন, যে গাড়ি জন্য নিশ্চয়জানের জন্য আবেদন করেছিলেন, তার আবেদন পাঠানো হয়নি। এটা অ্যাকচুয়ালি ঠিক না, কেননা ওনার যিনি কমপ্লেন করছেন, তার দাদা অ্যাকচুয়ালি এখানে গাড়ি চালাতেন, তিনিও সরকারি কর্মী। তো যার ফলে সিএমওইচ থেকে তদন্ত হয়ে তাকে ওই গাড়ি চালানো থেকে বিরত করা হয়েছিল। তারপরে তিনি বর্তমানে দীঘা হাসপাতালে কর্মরত, তিনি এনজিডিএ ছিলেন। কিন্তু তার ভাই পরবর্তীকালে আর একটি আবেদন করে যে এই গাড়িটা চালানোর জন্য। কিন্তু নিশ্চয়জান বর্তমানে সরকারি যে 102 পরিষেবা, সেটাতেই সরকার গুরুত্ব দিতে চাইছেন। তো আমরা তার অ্যাপ্লিকেশানগুলো ওপর মহলে যখন যোগাযোগ করি, নতুন কোনো নিশ্চয়জানই সারা পশ্চিমবাংলায় কিন্তু আর নেওয়া হচ্ছে না। পুরনো যে দুটো নিশ্চয়জান চলছে, তাদেরই মালিক ওই গোপাল ঘোড়াইবাবু, যার কথা বলছিলেন। তো সেরকম কোনো অসাধু আঁতাত বা কোনো জিনিস কিছু নেই। এখন দুজন যদি গাড়ি চালায়, এবং গোপালবাবু কিছু জিনিসের কন্ট্রাক্টারিও করেন, যেমন এখানে যে স্ক্যাভেঞ্জার আছে, যিনি হাওড়ার, যার মালিক ওই কোম্পানি, তিনি তার লোকাল এরিয়া ম্যানেজার এখানকার। তো তার সঙ্গে আমাদের স্ক্যাভেঞ্জিং সিকিউরিটির সূত্র পায় কথাবার্তা বলতে হয়, মিটিংও করতে হয়। সেটাই ওনাদের হয়তো ধারণা হয়েছে যে অশুভ কোনো কিছু আছে। তো অ্যাকচুয়ালি এরকম কিছু নেই, সবই অফিসিয়াল সম্পর্ক। আর টাকা পয়সা তো সরকার থেকেই আসে, স্বাস্থ্য ভবন থেকে অ্যালটেড হয়, এবং সিএমওইচ অফিসের মাধ্যমে অ্যাকাউন্টস অফিসার ওই টাকাটা আমাদের দেন। আমরা তখন ওই নিশ্চয়জান, দুটো নিশ্চয়জান ওই গোপাল ঘোড়াইবাবুর চলে, অনেক আগে থেকে এনরোল্ড আছে। আর এবারেও উনি আবার 17 তারিখে ওই ভদ্রলোক যিনি কমপ্লেন করলেন, তার হয়ে অ্যাপ্লিকেশন জমা পড়েছে নিশ্চয়জানের জন্য, এবং যথারীতি আমরা ওটা সিএমওইচ সাহেবের কাছে ওটা পাঠিয়ে দেবো। মানে এই গাড়ি নেওয়াটা সিএমওইচ সাহেব বা আমার কারো এন্ডেই কিন্তু নেই, এটা যায় একদম স্বাস্থ্য ভবনে। সেখানে স্টেট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার আছেন, তো তার আন্ডারে এটা স্যাংশন হয় এবং তখন তার টাকা স্যাংশন হয়। তো আমরা গাড়ি চালিয়ে নিতে পারবো, কিন্তু ফান্ড দিতে পারবো না, তখন তো ওনারা ঝামেলা করবেন। তাই জন্য আমরা আগে অর্ডারটা পাই, ফিনান্সিয়াল অর্ডার পেলে তখন গাড়ি এনরোল করি। এই হচ্ছে মোট ক্রাইটেরিয়াটা। তো সেখানে তার ক্ষোভ হয়তো হয়েছে, সেটা স্বাভাবিক, কেননা নতুন নিশ্চয়জান সরকার বর্তমানে যা পলিসি, তাতে আর নিতে চাইছেন না। আমাদের এখানেও খুব শিগগিরই 102 পরিষেবা চালু হয়ে যাবে নিশ্চয়জান যে দুটো আছে তার সাথে। তো এইটা একটা কারণ। আরেকটা যেটা বললেন, প্রাইভেট অ্যাম্বুলেন্স নিয়ে কেউ বলতে এসেছিলেন আমি নাকি ধমকেছি। এটা আপনাদের মাধ্যমেই বলে দিচ্ছি আমি, যে কোনো ধমকানোর প্রশ্নই নেই, কেননা এসডিও সাহেব এবং ওসি সাহেব কাঁথি, তাদের নিয়ে দুবার এখানে মিটিং হয়েছে। এসডিপিও সাহেবও ছিলেন, তারাই রেড চার্ট বানিয়ে দিয়েছেন, এবং অন্যায্যভাবে যে টাকা তারা দাবি করতেন, এই প্রাইভেট অ্যাম্বুলেন্সের যারা মালিক ছিলেন, তাদের রেড চার্ট তৈরি করে বেঁধে দেওয়া হয়েছিল, এবং তাদের গাড়ির পেপারস চাওয়া হয়েছিল। তাতেই এটা তো ন্যায্য, মানে গাড়ির পেপারস
এমবিআই থেকে এসে লোকেরা চেয়েছে, এটাকে ধমকানো তো নয়। তো পেপার ছাড়া আপনি সরকারিভাবে ব্যবসাও করতে পারেন না, আর এই চত্বরে গাড়িও রাখতে পারেন না। কেন আমরা বলেছিলাম যে 2টো গাড়ি থাকবে আর বাকি গাড়িগুলো হাসপাতালের বাইরে থাকবে। এখানে অযথা রাত্রিবেলা প্রচুর মানুষের ভিড়, যাদের কোনো পুলিশ ভেরিফিকেশন নেই, সিস্টাররা সারা রাত আনাগোনা করেন, প্রচুর মহিলা রোগীর বাড়ির লোক এখানে যাতায়াত করে, সুতরাং তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা এটা বলেছিলাম। তো ধমকানোর কোনো প্রশ্ন নেই, এটা ভালোভাবেই ওই মিটিংয়েই আলোচনা হয়েছিল। এসডিও, এসডিপিও, এমপি সাহেবও ছিলেন এবং আমিও ছিলাম, সেই হিসাবে আলোচনা হয়েছিল। তো এই দুটো জিনিসের ক্ল্যারিফিকেশনটা আমি বলে দিলাম, এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার নেই আর কি।